বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। সবার জ্ঞাতার্থে বলা, আমরা কিন্তু ইতিমধ্যে 154 ধারা 14তম অধ্যায়ের যে প্রথম ধারা সেটা আমরা জেনেছি। পাশাপাশি আমরা এটাও জেনেছিলাম যে বিধি বিধি 243 ফুল বিধিটা আমরা জেনেছিলাম। তাহলে আমরা একটু দেখি যে আমলযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধ থানায় আসলে করণীয় কি সেটা আমরা দেখতে পাই। আমলযোগ্য অপরাধ থানায় আসলে করণীয় বিষয়ে গত ক্লাসে জেনেছি 154 বিধি 243। আজকে আমরা জানবো আমল অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ থানায় আসার পর বা থানায় আসলে করণীয় কি। খেয়াল করে সবাই, আমল অযোগ্য অপরাধ অথবা অধর্তব্য অপরাধ যদি থানায় আসে সেক্ষেত্রে অফিসার ইনচার্জ কি করবেন, তার করণীয়টা কি আছে। আবার পাশাপাশি একই ধারা থেকে বিভিন্ন প্রকারের প্রশ্ন হতে পারে, এর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু লেখেন। আমরা দেখব যে আমল অযোগ্য অপরাধ থানায় আসলে করণীয় কি, এটা একটা প্রশ্ন। আবার হতে পারে নন এফআইআর প্রসিকিউশন দাখিলের প্রক্রিয়া বর্ণনা করুন, একই প্রশ্ন। আবার আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন, একই বিষয়। বুঝা গেল? তাহলে আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি, যে উত্তর হবে আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন, একই উত্তর হবে। আবার আমল অযোগ্য অপরাধ অপরাধ তদন্ত শেষে নন এফআইআর প্রসিকিউশন দাখিলের প্রক্রিয়া আলোচনা করুন, একই উত্তর হবে। এখন আমরা ওভারঅল একটা জিনিস জেনে রাখবো যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে করণীয় আমরা বিধি ব্যবহৃত করব বা বিধি ব্যবহার করব 254 268। কত? 254 268। আমল অযোগ্য অপরাধ থানায় আসলে করণীয় কি, বা আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন। এক্ষেত্রে বিধিগত ব্যবহার করব 254 268। সবার জ্ঞাতার্থে বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নের শেষে অবশ্যই আমরা নোট দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে আমি কিন্তু বলেছি একাধিকবার নোট দেওয়ার চেষ্টা করবো। সেই নোটটা কিভাবে আমরা দিয়ে থাকি একটু মনে করেন তো। বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের শেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা লেখার চেষ্টা করব। সেম থিংস, যখন আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন প্রশ্ন আমরা লিখতে যাব, সেক্ষেত্রে আমরা কি দিব। আমরা দেখেন, আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন, আমরা 155 1 2 3 তিনটা বিষয় বলবো, বলার পরে নিচে দিব নোট। এই ধারার নোট কি হবে? এই ধারার নোটটা হবে এমন যে আমল অযোগ্য অপরাধ তদন্তকালে কোনোভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। আমল অযোগ্য অপরাধ তদন্তকালে কোনোভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় না, এটা হচ্ছে একটা নোট দিবেন এইভাবে। তো প্রত্যেকটা প্রশ্নের শেষেই সেভাবে নোট দেওয়ার চেষ্টা করবো আমরা, যেন মার্ক হয়, প্রশ্নটা আপনি অন্যদের চাইতে একটু এক্সট্রা অর্ডিনারি বলে বিবেচিত হন। তাহলে আমরা দেখব যে আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া। প্রথমে দেখতে পাই আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি। আমরা দেখি আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় হচ্ছে বিষয়টি জেনারেল ডায়েরিভুক্ত হবে। কি হবে? জেনারেল ডায়েরিভুক্ত হবে। তো বিষয়টি যখন জেনারেল ডায়েরিভুক্ত হবে, ওই বিষয়ে যে অপরাধটা আমল অযোগ্য সে অপরাধটা তদন্ত করতে হলে অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোনোভাবেই তদন্ত করা যাবে না। প্রশ্ন হচ্ছে যে আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি। জিডি হয়ে থাকে, মামলা হয়ে থাকে, অথবা এই বিষয়ে তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম, প্রথমে জানলাম 155 1, আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় হচ্ছে বিষয়টির বিষয়ে অবশ্যই জেনারেল ডায়েরিভুক্ত হবে। পাশাপাশি 155 2 আমরা দেখতে পাই আমল অযোগ্য অপরাধ তদন্তের জন্য বাদীকে 155 1 ম্যাজিস্ট্রেট প্রেরণ করবেন, কোনোভাবেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যাবে না। তাহলে যদি প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধ তদন্তে কার অনুমতি প্রয়োজন, সেটা কি লিখবো? অবশ্যই 155 2 ধারা মোতাবেক 155 2 ধারা মোতাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের অনুমতি ব্যতীত আমল অযোগ্য অপরাধ তদন্ত করা যাবে না। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য অনুমতি দেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 155 3 ধারা মোতাবেক
আমলযোগ্য অপরাধ যেভাবে তদন্ত করেন, আমলযোগ্য অপরাধ তদন্তে নেই, তদন্ত করব, তবে কোনোভাবেই উল্লিখিত অপরাধের যে অপরাধী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। 155(3)। তাহলে আমরা কি পেয়েছি? আমল অযোগ্য অপরাধ থানায় যদি আসে করণীয়, তাহলে আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় হচ্ছে প্রথমে জিডি করবেন এবং তদন্তের জন্য জিডিকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 155(1). ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আপনি তদন্ত করা থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ না তারা তদন্তের নির্দেশ দিবেন ততক্ষণ আপনি আমল অযোগ্য অপরাধ তদন্ত করতে পারবেন না। কত ধারা? 155(2). আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন সেক্ষেত্রে তদন্ত করতে পারবেন, তবে আমলযোগ্য অপরাধের নেই, তদন্ত করতে হবে। কিন্তু আমলযোগ্য অপরাধ তদন্তকালে আপনি গ্রেফতার করতে পারেন, কিন্তু আমল অযোগ্য অপরাধ তদন্তের কালে কোনোভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। 155(3). তাহলে আমরা এই একটা প্রসিডিউর, যদি প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন, কি বলবো? আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া নিম্নে আলোচনা করা হলো। উত্তর লিখবো 155(1) ধারা মোতাবেক বিষয়টি প্রথমে জিডিভুক্ত করব এবং তদন্তের জন্য অনুমতি প্রাপ্তির লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করব বাদীকে। 155(1). প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি না দিলে কোনোভাবেই আমল অযোগ্য অপরাধ তদন্ত করা যাবে না, তদন্ত থেকে বিরত থাকবো। 155(2). যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন সেক্ষেত্রে উল্লিখিত অপরাধ তদন্ত করব আমলযোগ্য অপরাধের ন্যায়। 155(3). তবে উল্লিখিত অপরাধ তদন্তকালে কোনোভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। এটুক লেখার পরে নিচে প্রবিধান উল্লেখ করে দিলেন 254, 268। পাশাপাশি সর্বশেষে নোট দিবেন। নোটে লিখবেন আমল অযোগ্য অপরাধ তদন্তকালে কোনোভাবেই বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করা যাবে না। একটু একটা নোট দিয়ে দিবেন। তাহলে আমরা বললাম হচ্ছে আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বা আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি। আর প্রথমে পড়েছিলাম 154 ধারায় আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি। এখন আমরা দেখব, প্রশ্ন আসতে পারে আপনাদের, আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য কার অনুমতি নিষ্প্রয়োজন? আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য কার অনুমতি নিষ্প্রয়োজন? আমরা দেখব আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য পুলিশ অফিসার তদন্ত করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে ক্ষমতা পান। তাহলে আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিষ্প্রয়োজন। কত ধারায় বলছে? 156(1). একটা বিষয় একটু জেনে রাখবেন, আমলযোগ্য অপরাধ তদন্ত নিজ থানা এলাকায় যদি তদন্ত করেন বিধি ব্যবহার করবেন 258, অন্য থানা এলাকায় গিয়ে যদি তদন্ত করবেন বিধি ব্যবহার করবেন 259। তাহলে 258 হচ্ছে নিজ থানা এলাকায় তদন্ত, অন্য থানা এলাকায় তদন্ত 259। তাহলে আমলযোগ্য অপরাধ নিজ থানা এলাকায় তদন্ত করতেছেন বিধি ব্যবহার করবেন 258। আমলযোগ্য অপরাধ অন্য থানা এলাকায় তদন্তের জন্য গেলে সেক্ষেত্রে বিধি ব্যবহার করবেন 259। তাহলে আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য কার অনুমতি নিষ্প্রয়োজন? ম্যাজিস্ট্রেটের অনুমতি নিষ্প্রয়োজন। কত ধারায়? 156(1). আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গেছেন, জনৈক ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করলো আপনাকে কি ক্ষমতা দিচ্ছে তদন্তের জন্য, কোত্থেকে আসছেন আপনি? প্রশ্ন করে থাকি, এরকম প্রশ্নের সম্মুখীন হতেও পারেন। তাহলে আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধি আইনের 156(2) ধারা মোতাবেক আপনি আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গেলেন, কেউ আপনাকে প্রশ্ন উত্থাপন করতে পারবেন না কেন তদন্ত করতে আসছেন, কি কারণে তদন্ত করতে আসছেন, এই তদন্তের ক্ষমতা আপনাকে কে দিছে। তাহলে আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে কেউ আপনাকে প্রশ্ন উত্থাপন করতে পারবেন না কেন তদন্তে আসছেন। কত ধারা অনুযায়ী? 156(2). আবার আপনি একটু দেখেন, যারা থানায় জব করেন অনেকেই জানেন পুলিশ মামলা তদন্ত করেন। এই মামলা তদন্তের জন্য থানায় যে মামলা সমূহ রুজু হয় সেগুলো তদন্ত করেন। আবার ম্যাজিস্ট্রেট অনেক ক্ষেত্রেই নির্দেশ দিয়ে থাকেন, বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ সাভার থানা মামলা গ্রহণ করত, দ্রুত প্রতিবেদন দাখিল করুন, যেটাকে আমরা বলে থাকি অ্যাজুয়াল ভাষায় কোর্ট পিটিশন মামলা বলি না আমরা। তাহলে কোর্ট পিটিশন মামলাটা পুলিশ তদন্ত করে কোন ক্ষমতা বলে?
আমরা দেখবো 156(3) ধারা মোতাবেক। কত? 156(3) ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধ তদন্তের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে থাকেন, পুলিশকে নির্দেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে পুলিশ উল্লিখিত অপরাধ তদন্ত করে প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট খুব অল্প সময়ের মধ্যে। কত দ্বারা আমরা দেখতে পাই? 156(3). 156(3) কত ধারা অনুযায়ী? 156(3) ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারায় অপরাধ আমলে গ্রহণ করে পুলিশের নিকট তদন্তের জন্য প্রেরণ করেন, পুলিশ সেটা তদন্ত শেষে প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট 156(3) ধারা মোতাবেক। তাহলে হচ্ছে আমাদের 6টা উপধারা পড়লাম আমরা। খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। দয়া করে উপধারা ওয়াইজ প্রত্যেকটা বিষয় মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা প্রথমে পড়লাম 154 ধারায় আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তিতে করণীয় কি। আমরা ইতিমধ্যে জেনেছি আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে অফিসার ইনচার্জ বিষয়টি যদি মৌখিক হয়ে থাকে নিজে হস্তে অভিযোগ লিখবেন, অভিযোগকারীকে পড়াবেন, শোনাবেন। তিনি যদি সত্যতা নির্ণয় করে স্বাক্ষর দিয়ে থাকেন সেক্ষেত্রে মামলা নেবেন 154 বিধি 243 ক খ। আবার আমরা 155 ধারায় পড়লাম আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি, বিধি 254 268। আমল অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয়ের মধ্যে আমরা প্রথম করণীয় হচ্ছে বিষয়টি জিডি হবে, বাদীকে তদন্তের অনুমতির জন্য প্রেরণ করতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট 155(1). প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত তদন্ত করা যাবে না 155(2). যদি তদন্তের নির্দেশ দেয় 155(3) ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ তদন্তের ন্যায় তদন্ত করতে হবে 155(3). তবে অবশ্যই বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না 155(3) ধারা মোতাবেক। বিধি 254 268। আবার খেয়াল করি আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য কার অনুমতি নিষ্প্রয়োজন। আমরা দেখতে পাই আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিষ্প্রয়োজন। 156(1) নিজ থানা এলাকায় তদন্ত যদি করেন বিধি ব্যবহার করবেন 258, অন্য থানা এলাকায় তদন্ত করলে বিধি ব্যবহার করবেন 259। আমরা আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গিয়েছি, কেউ আপনাকে প্রশ্ন উত্থাপন করতে পারবেন না কেন তদন্তে আসছেন। দেখতে পাই 156(2). 156(2) পাশাপাশি আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন সেক্ষেত্রে পুলিশ অফিসার তাহা তদন্ত করে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দিবেন 156(3). বারবার বলে আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে নিজ থানা এলাকায় বিধি ব্যবহার করবেন 258, অন্য থানা এলাকায় বিধি ব্যবহার করবেন 259। আমল অযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে বিধি ব্যবহার করবেন, প্রবিধান ব্যবহার করবেন 254 268। পাশাপাশি আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে করণীয় কি, অফিসার ইনচার্জ কি করবেন 154 বিধি 243। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।